হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সানি সোনিয়া ব্লগসে অনেক দিন ধরে চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না। তো তোমাদের স্বাভাবিক সবার মনে প্রশ্ন হতে পারে যে সানি সোনিয়া ব্লগসে কেন ভিডিও দেয় না দিদি, বা কোনো কি ভিডিও করছে না, বা বন্ধ করে দিল চ্যানেলটা। অনেকের মনে অনেক কিছু প্রশ্ন আসতেই পারে। তো ব্যাপারটা হচ্ছে, আমি 2 বছরের আগে আমি একটা চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম, বাট তারপর আমাদের ফ্যামিলিগত কোনো সমস্যার কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তোমাদের আমি নিশ্চয়ই জানিয়েছিলাম একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে, যে আমাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম চলছে। তারপরে আর আমার কোনো ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, আমি এই চ্যানেলটাতে ভেবেছিলাম বন্ধ করে দেবো, কিন্তু আমার পরিবারের সবাই আমাকে বললো যে না, বন্ধ করিস না, সমস্ত কিছু বলার পর আর বন্ধ করিস না, কন্টিনিউ কর চ্যানেলটা। বাট আমি ভেবেছিলাম যে এই চ্যানেলটাকে আমি সমস্ত কিছু বলবো, একটা ব্লগ করব যেটায় আমি সমস্ত কিছু ক্লিয়ার করব যে কেন আমি ভিডিওগুলো দিতে পারিনি, তারপর চ্যানেলটাকে আমি বন্ধ করে দেবো। তো যথারীতি আমি এইটা ভেবে ভাবছিলাম যে কবে করব ভিডিও, কবে করব, সমস্ত কিছু ভাবতে ভাবতে একদিন তোমাদের দাদা ভাই সানি আমাকে বলল যে না, ভিডিওটা তুই বন্ধ করিস না, তুই অনেক শখ নিয়ে, অনেক আশা নিয়ে এই চ্যানেলটাকে খুলেছিলি, তো কেন ভিডিওটা দিবি না চ্যানেলে, বা চ্যানেলটা কেনই বা বন্ধ করে দিবি, করিস না। যা সমস্যা হয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো সবটা তুই ক্লিয়ার কর একটা ভিডিওতে বা একটা ব্লগে, তুই ক্লিয়ার করে তারপর চ্যানেলটা আবার কন্টিনিউ কর। তো বলার পর আমি অনেকটা ভাবলাম, নিজেকে মানে গোছানোর টাইম দিলাম, দিয়ে আমি ভাবলাম ঠিক আছে, তাহলে ভিডিওটা করব, বাট আমাকে সমস্তটা আগে তোমাদের কাছে ক্লিয়ার করতে হবে যে আমি কেন 2 বছরে তোমাদের সামনে কোনো ভিডিও আনিনি, বা কেন আমি পোস্ট করিনি। 2 বছরের মধ্যে আমার কী এমন হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে, আমি 2024, এটা 2025, 2025-এর নভেম্বর লাস্ট উইকে আমি ভিডিওটা তোমাদের সাথে করছি। তো 2025 এখন চলছে, যেহেতু 25 আর শেষই হতে গেল, 26-এ পড়তেই গেল, কিন্তু এখনও শেষ হয়নি। যাই হোক, 2024-এ 24-এর ফার্স্টের দিকে আমাদের বাবান, যার ভিডিও তোমাদের আমি দিতাম, ওকে নিয়ে সবটা, ওকে নিয়েই সমস্তটা আমার ভিডিওতে, সমস্তটা ওকে নিয়ে, ঠিক আছে। প্রথম আমি তোমাদের বলে দিতে চাই, আমার বাবান এই পৃথিবীতে আর নেই। হ্যাঁ, এটা সত্যি কথা, আমার ওই বাচ্চাটা আর নেই। এটা না আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, এই কথাটা আমি মেনে নিতে পারিনি, তাই এই কথাটা তোমাদের সামনে আনতে আমার খুব কষ্ট হচ্ছিল। এই ইউটিউবটা খোলা ওর জন্য, এই ইউটিউবটা আমি খুলেছিলাম প্রথম আমার বাবানকে নিয়ে। তো যাই হোক, কী হয়েছিল না হয়েছিল তোমাদের সাথে আমি সবটা বলবো, সবটা শেয়ার করব। 2024-এ হঠাৎ একদিন ওর পিরিয়ডস হয়। তো রীতিমতো আমরা ওকে, আমাদের ডাক্তার যেহেতু বলে দিয়েছিল যে পিরিয়ডস হলে ওকে ঘর থেকে বাইরে বের করা যাবে না, ঘরেতেই রাখতে হবে, আর ঘরের একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, ও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতো, কোনোদিনও নোংরা জায়গা কোনোদিনও ব্যবহার করেনি, ঠিক আছে। তো ওকে সবসময় বলতো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, আর ক্লিন করতে সবসময়, অল টাইম। যেই জায়গাগুলো হয়তো ওদের তো একটা হয় না যে সেই জায়গাটাতেই পড়বে, এরকম তো হয় না, ওরা টয়লেট করতে যায়, ওরা পটি করতে যায়, ওরা খেতে যায়। তো সেই জায়গাগুলো যখন পিরিয়ডসের
ফোঁটা পড়বে সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিতে বলেছিল, মানে কোনো নোংরা কিছু ওর সামনে রাখতে বারণ করেছিল। জানি আজকের ভিডিওটা অনেকটা বড় হবে বা অনেকটা আমাকে কথা বলতে হবে তোমাদের সাথে, তো কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না, তাহলে হয়তো বুঝতে পারবে না। যদি কেউ দেখতে চাও তো সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা, আমি সবটা ক্লিয়ার করে দেবো তোমাদের যে আমি 2 বছরে কেন ভিডিও দিইনি। তো যাই হোক, ওরকম বলেছিল, তো আমরা সব সময় ক্লিয়ার রাখতাম। ওর যবে থেকে ওর পিরিয়ড শুরু হয়, তো 1 বছরের মাথায় মাথায় ওর মনে হয় পিরিয়ড শুরু হয়েছিল, তো তবে থেকেই আমরা সব সময় ওর পিরিয়ড চলাকালীন আমরা মানে সব সময় জায়গাটা পরিষ্কার, ওর বাবাই বলো বা আমিই বলো, সব সময় জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করতাম। কোনোদিনও নোংরা ফেলে রাখবো এই জিনিসটা ছিল না, কারণ আমরাও তো ঘরেতে থাকি, তো নোংরা জিনিসটা আমাদের ছিল না। তো যাই হোক, হঠাৎ করে 2-3 দিন ওর পিরিয়ড মোটামুটি চলতো, 14 থেকে 15 দিন, ঠিক আছে। তো মোটামুটি 4 দিন যাওয়ার পর হঠাৎ একদিন আমরা খেতে বসেছি নিচেতে, ও এরকম বাঁধা আছে, ওর পিরিয়ড চললেই একমাত্র বাঁধা থাকতো। আমাদের বাড়িতে কোনোদিনও মানে বাঁধা যে থেকেছে এরকম কোনোদিনও হয়নি, একমাত্র ওর পিরিয়ড চললেই বা কোনো ঘরেতে গেস্ট এসছে, সে ভীষণ ভয় পাচ্ছে, মানে বিশাল ভয় পাচ্ছে, ঠিক আছে, তখনই ও একমাত্র বাঁধা থাকতো, না হলেও বাঁধা থাকতোই না, ঠিক আছে। তো এরকম একদিন আমরা খেতে বসেছি নিচে, হঠাৎ দেখছি 4-5টা পোকা, ওদের গায়ে যে পোকাগুলো হয় স্পাইডারম্যানের মতন দেখতে, মানে স্পাইডারের মতো দেখতে, কী সব বলে দিচ্ছি আমি, স্পাইডারম্যান, তো যাই হোক, স্পাইডারের মতো দেখতে, মাকড়সার মতন ঠিক দেখতে পোকাগুলো, 4-5টা পোকা আমরা খেতে বসেছি, ঠিক সেই সময় ঘুরছে। আমি বললাম যে দেখ কোথা থেকে পোকা এসছে, 4-5টা পোকা, নিশ্চয়ই তোর জুতো থেকে। আমি সানিকে বলছি যে নিশ্চয়ই তোর জুতো থেকে তোর পোকাগুলো এসছে। তখন সানি বলছে আমি তো আজকে কোথাও বেরোইনি যে আমার জুতো থেকে পোকা আসবে, তো হতেই পারে, ঠিক আছে, বলে ওর জুতোটা নিয়ে সঙ্গে সঙ্গে বাথরুমে ফেলে দিয়েছে যে জুতোটা ওয়াশ করবে। তো আমি বললাম তোর জুতোটা একার কেন ফেলবি, আমারটাও ফেল, কার জুতো থেকে এসছে তো বলা যায় না। তো রীতিমতন জুতোগুলো বাথরুমে গিয়ে রেখেছি। আমরা খেলাম, খেয়ে দিয়ে উঠে খাটে উঠেছি, খাটে ওঠার পর খাটে দেখছি 5-6টা পোকা খাটেতে ঘুরছে। তো খাটে এরকম পোকা ঘুরছে দেখে আমি বলছি দেখ খাটেতেও এরকম পোকা ঘুরছে, সেই বলে যাই হোক রীতিমতো আমরা পরিষ্কার করলাম। তো ওর গাটা, সানি বললো দাঁড়া তো ওর গায়ে দেখি, কোনো দিনও ওর গায়ে অত পোকা হয়নি, হয়েছিল ছোটোবেলায় একবার হয়েছিল, যে হয়নি মিথ্যে কথা আমি বলবো না, হয়েছিল, তো ডাক্তার সেটা ক্লিয়ার করে দিয়েছে। তো সানি বললো দাঁড়া তো ওর গাটা একবার দেখি, ওর গায়ে কি পোকা হয়েছে, আমি দেখ তো, বলে যাই হোক দেখতে গিয়ে দেখি বিশাল পোকা, মানে মারাত্মক পোকা। এরকম পোকা আমি ফার্স্ট টাইম, মানে ওকে দেখলাম যে এরকম পোকা ওর গায়ে ছেয়ে গেছে, মানে আমরা বিশ্বাস করতে পারিনি যে কী করে হয়ে গেল। আমরা তো সবসময় কন্টিনিউ ওর চুল আঁচড়াতাম, মানে ওর লোমগুলো আঁচড়ে দিতাম, কারণ ডাক্তারবাবু বলেছিল লোম আঁচড়ালে নাকি পোকা থাকলে বা পোকার ডিম থাকলে সেই চিরুনিতে বেরিয়ে যায়। তো আমরা লোম আঁচড়াতাম, কোনো দিন এরকম খেয়াল করিনি। আমরা অবাক যে এত পোকা কী করে এলো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করলাম, তো ডাক্তারবাবু ছিল অন্য জায়গায়, আউট অফ স্টক। তো ডাক্তারবাবু বলেছিলেন যে মোটামুটি 1 সপ্তাহ বাদে ওকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে, বাট ওর যেহেতু 13 দিন মতন পিরিয়ড চলে, তো চলাকালীন আমরা যেতে পারিনি, 15 দিন, 13, 14, 15 এরকম চলেই যেত, তো আমরা যেতে পারিনি। তো ডাক্তারবাবু রীতিমতো আমার বাড়িতে চলে আসে যে দেখতে, দেখে ডাক্তারবাবু বলে মারাত্মক অবস্থা, বিশাল পোকা হয়ে গেছে। তো আমাদের একটা এরকম একটা সন্দেশের মতন ঠিক 1 পিসি ওষুধ থাকে, ওই ওষুধটা কিনতে বলেন। ওই ওষুধটার দাম তখন মনে হয় 2300 টাকা মতো নিয়েছিল, আই থিঙ্ক 2300 টাকা মতোই নিয়েছিল, মোটামুটি মনে নেই, তাও মনে হচ্ছে 2300 টাকা, আমি ভুলে হতে পারি, ঠিক আছে। 1 পিস ওষুধ থাকে, এইরকম বড়ো মতন সন্দেশের মতন দেখতে হয় ওষুধটা, ওই ওষুধটা ওকে খাওয়াতে হবে। আমরা যাই হোক ওষুধটা এনে খাইয়েছি। তো ডাক্তারবাবুকে বললাম যে কোনো অসুবিধার কিছু নেই, তো ডাক্তারবাবু বললো না, 1 সপ্তাহের মধ্যে মোটামুটি ওর গা থেকে যা পোকা আছে সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধার কিচ্ছু নেই। একটা শ্যাম্পু দিয়েছিলেন, শ্যাম্পুটা দিয়ে ক্লিয়ার করে নিতে বলেছিলেন, আমরা তাই করেছিলাম। আমাদের ওই জিনিসটাই সব, মানে ওই পোকাটাই হচ্ছে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছিল। তো
পোকাটা হওয়ার পর আমরা যাই হোক ওকে সব ক্লিন করে দিলাম, দেখলাম না আর পোকা নেই। তো ডাক্তারবাবুকে বলেছিলাম যে বাইরে এবার কি বের করানো যাবে, দাও। ডাক্তারবাবু বলেছিল না 2-3 মাস পর ওকে বাইরে বের করবেন। তো আমরা তাই করেছিলাম। তার মধ্যে একটা খুশির খবর হয়। তার মধ্যে খুশির খবরটা এটাই, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আমার এত বড় একটা আনন্দের খবর, আমি প্রেগনেন্ট হয়ে যাই। তো 2024-এর এপ্রিল মাসে আমি প্রেগনেন্ট হই। তো যাই হোক, ওকে নিয়ে এইভাবেই কাটছিল। তো এরকমভাবে কাটতে 3 মাস পর, 3 থেকে 4 মাস পর আমি আগস্টে আমার মায়ের কাছে চলে যাই, কারণ এই বাড়িতে আমি টোটালি একা। তো আমাকে সানি বলল যে তুই ওকে নিয়ে পারবি না, বাবানও আছে, তো তুই চল ও বাড়িতে তোকে দিয়ে আসি। তখন ও পুরো ফিট ছিল, কোনো ওর শরীর খারাপ, কোনো ওর কিচ্ছু ছিল না, কোনো কিচ্ছু ছিল না। ডাক্তারবাবু বললো, ডাক্তারবাবুকে আমরা জিজ্ঞাসা করি যে এরকম আমি প্রেগনেন্ট, ডাক্তারবাবু আমরা কি ও বাড়িতে যেতে পারি, আমার বাপের বাড়িতে আমি চলে যাব? তো ডাক্তারবাবু রীতিমতো বলে হ্যাঁ অবশ্যই ওকে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, ও সমস্ত প্রবলেম কেটে গেছে। আমার ঠিক আছে বলে ওকে নিয়ে আমরা সোজা বেরিয়ে যাই ও বাড়িতে। আগস্টে আমরা চলে গেলাম ও বাড়িতে। আগস্টে ওখানেই ছিলাম, আমি আর এই বাড়িতে আসিনি, কারণ আমার তখন 4-5 মাস মতন হবে। তো ওকে নিয়ে ওখানেই ছিলাম। তারপরে সেপ্টেম্বরে ওর হঠাৎ না পায়ের থাবায় একটা লাল মতন দাগ আমরা দেখেছি। পায়ের ঠিক এরকম থাবা হয় না, থাবার ভিতরে এরকম ঠিক দাগ। তো আমি সানিকে বললাম যে সানি দেখ এরকম লাল দাগ আছে এরকম। তো ও ডাক্তারবাবুর সাথে কথা বললো। তো আমার বাপের বাড়িটা মানে একদম আমার বাপের বাড়ি তার অপোজিটে কারখানা। তো কারখানায় ওখানে সব ঢালাই ঘরের কারখানা। তো ডাক্তারবাবু ওই বাড়িতেই চেক আপ করতে আসতেন। তো ডাক্তারবাবু দেখে বললো যে কারখানার যে সমস্ত আর কি ওই লোহার যে বালিগুলো হয় না, সেই জিনিসটা থেকে ওর কোনো কারণে, যেহেতু ও ছাদে, আমার ও বাড়িতেও ছাদেতে টয়লেট আর পটি করতে যেত, তো ডাক্তারবাবু বললো সেই কারণে ওই জায়গাটা না ইনফেকশন মতন হয়েছে। তো আমরা ভাবলাম যে ইনফেকশন হয়েছে। তো ডাক্তারবাবু যে সমস্ত ওষুধ দিয়েছিলেন সমস্ত কিছু এনে ওকে খাওয়ানো হয়েছিল, সমস্ত কিছু করানো হলো। ঠিক দুর্গাপুজো থেকে ওর আস্তে আস্তে পায়ের থাবাটা এইরকম ছিল। তো আস্তে আস্তে না জিনিসটা এরকম ফুলতে থাকে, মানে ওপর থেকে দেখে তোমরা ভাববে কিচ্ছু হয়নি, ক্লিন, ঠিক আছে, কিন্তু পায়ের থাবাটা এরকম ফোলা। তো ভিতরটা ঠিক মানে বিচ্ছিরি একটা স্মেল ছাড়তো, মানে এত বিচ্ছিরি বিকট একটা স্মেল ছাড়তো। তো সেই জায়গাটা স্মেলটা ছাড়তে সেই জায়গাটা না কালো হয়ে যেতে থাকলো। তো ডাক্তারবাবু বললো যে এরকম কালো হয়ে যাচ্ছে। ডাক্তারবাবুও ধরতে পারলো না যে জিনিসটা কী। আমরা তো পারলামই না, আমরা নিজেরা যদি ডাক্তার না হয়ে ডাক্তার নিজে ধরতে পারছে না যে জিনিসটা কী, আমরা তো ডাক্তার নই ভাই, আমরা বুঝতে পারবো না জিনিসটা কী। তো রীতিমতো অনেক ডাক্তার অনেক কিছু করা হলো। হওয়ার পর ও সমস্ত ওষুধ সব মানে সমস্তটা ফেল হয়ে গেল। তো যখন আমার 9 মাস, তখন ডিসেম্বর মাসে আমার স্বাদ হচ্ছে। আমার বাবা না আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ওই জায়গাটা একটু স্টপ করেছিলাম। তো বাবা না আমার মুখের দিকে তাকিয়ে আছে যে মায়ের এটা আবার কী হচ্ছে। তখনও না বুঝতে পারিনি যে আমার বেবি আসছে। আমি ওকে বলতাম, বাবা একটা বোনু আসছে, একটা ভাই আসছে, তুমি খেলবে তো তার সাথে, তোমাকে তো ফিট হতে হবে, তোমাকে তাড়াতাড়ি করে সুস্থ হতে হবে, নাহলে বোনু আর ভাই এসে কি বলবি, এ মা দাদাভাইটা ফিট নয়, সরি দাদাভাই বললাম, বোনু বা ভাই এসে কি বলবে, তোমার দিদিভাই ফিট নয়, তো তোমাকে তো ফিট হতে হবে। ওনা ভ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে থাকতো।